না, এনসিএল টি-20-র ফাইনালটা ফাইনালের মতো হলো না মোটেও। হবে কিভাবে? একটা দল যদি আগে ব্যাটিং করে মাত্র ৬২ রানে অল আউট হয়ে যায়, তাহলে আর সেই ফাইনাল ম্যাচে থাকেটা কি? তবে এই ফাইনাল দিয়ে পুরো টুর্নামেন্টটাকে জাজ করলে হবে না। বাংলাদেশ ক্রিকেটে এই এনসিএল টি-20 দারুণ এক সংযোজন। আমার কাছে মনে হয় এই টুর্নামেন্টে প্রথমবারের মতো আয়োজিত হলো। এখান থেকে আমাদের অন্ততপক্ষে ৭টা প্রাপ্তি রয়েছে, যেটা আমাদের ক্রিকেটে ভ্যালু অ্যাড করছে, প্রবলভাবেই অ্যাড করছে, এবং টুর্নামেন্টটা রেগুলার আয়োজনের দাবিটা আরও প্রবলভাবেই হয়ে যাচ্ছে। আমাদের ডোমেস্টিক ফিক্সচারে বিপিএল এর আগে এরকম একটা টুর্নামেন্ট ভীষণ ভীষণ রকম প্রয়োজনীয়, ওই ৭টা ফ্যাক্টরের কারণে। কোন ৭টা ফ্যাক্টরের কথা আমি বলছি, আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে দেখতে পারেন। দেখুন, প্রথমত যেটা বলছিলাম যে ফাইনালটা ফাইনালের মতো হয়নি। এইখানে ঢাকা মেট্রো ও রংপুরের মধ্যকার ফাইনালটাতে আগে ব্যাটিং করে ঢাকা মেট্রো মাত্র ৬২ রানে অল আউট হয়ে গিয়েছে। তাতেই বোঝা গিয়েছিল যে রংপুর চ্যাম্পিয়ন হয়ে যাবে, যদিও শুরুতেই তারা ১৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল, কিন্তু সেইখান থেকে মাত্র তো ৬৩ রানের টার্গেট, শেষ পর্যন্ত গিয়ে ১১.২ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা লক্ষ্যে পৌঁছে যায়। প্রথমবারের মতো আয়োজিত এই এনসিএল টি-20-র চ্যাম্পিয়ন দল হিসাবে রংপুর বিভাগই রয়েছে। এখন এই টুর্নামেন্টের যে বিপিএল তো আমাদের এক সপ্তাহ পরেই আসলে শুরু হয়ে যাচ্ছে, তার আগে যে এরকম একটা টি-20 ফিক্সচারে যে ৭টা জায়গার কথা আমি বলছি যে আমাদের ক্রিকেটে ভ্যালু অ্যাড করেছে, সেই জায়গাগুলো আসলে কি কি? ধরেন নাম্বার 1, এই টুর্নামেন্ট আয়োজনটাই ইটসেলফ এটা আমাদের ক্রিকেটের একটা বিরাট বড় প্রাপ্তি। কেননা শুধুমাত্র দেশীয় ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্টটা হয়েছে। বিপিএল এর শুরুর দিকে আমরা সবসময় দেখি যে আমাদের ক্রিকেটাররা স্ট্রাগল করেন টি-20 ফরম্যাটের সঙ্গে মানিয়ে নেওয়া, ব্লা ব্লা ব্লা, যেহেতু আমাদের ডোমেস্টিক ফিক্সচারে আর কোনো টি-20 টুর্নামেন্ট নেই। ফলে এইবার যখন বিপিএল এর আগে আগে এই টুর্নামেন্টটা হলো না, আমাদের দেশি ক্রিকেটারদের জন্য এটা একটা দারুণ ব্যাপার হয়েছে। বিপিএল আসতে আসতে একে তো টি-20 ফরম্যাটের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার হচ্ছে, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে বিদেশি ক্রিকেটাররা ওইখানে তো প্রতি ম্যাচে 11-এ করে 4 জন করে খেলানো যায়। সো আমাদের দেশি ক্রিকেটাররা সবাই সেভাবে সুযোগ পান না, যারা সুযোগ পেলে ভালো করতে পারেন। ফলে তাদের প্রত্যেকের জন্য ওই এক্সপোজারের জন্য আমি মনে করি যে এই টুর্নামেন্টটা একদম অ্যাবসলিউটলি ক্রিকেটারদের পয়েন্ট অফ ভিউ থেকে এটা একটা দুর্দান্ত দুর্দান্ত একটা এডিশন আমাদের এই বাংলাদেশ ক্রিকেটের হিসাব করলে। ২ নম্বর যেটা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে উইকেট। দেখুন, ফাইনালে আমরা ৬২ রানে অল আউট হয়েছে একটা দল, অন্য দল হচ্ছে সেটা টপকাতেও ৫ উইকেট হারিয়েছে। এইটা দেখে বা এলিমিনেটর পর্যায়ে থেকে আসলে উইকেটে ওইরকম ভাবে রান আসছিল না, সেইটা দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। কেননা সিলেটে যেখানটাতে খেলা হয়েছে সেখানে ভালো উইকেটে খেলা হয়েছে। মানে আমি যদি বাংলাদেশের কনটেক্সট বিবেচনা করি, সেক্ষেত্রে ভালো উইকেটেই খেলা হয়েছে মোটামুটি পুরো টুর্নামেন্ট জুড়ে। স্পেশালি শুরুর দিকে তো ২০০ রানও চেজ হয়েছে, ১৭০, ৮০, ১৯০ রান রেগুলারই হয়েছে। ফলে ওই ভালো উইকেটে টি-20 খেলা ছাড়া টি-20তে বাংলাদেশের উন্নতির আর কোনো বিকল্প নেই। সো সিলেটের এইখানটাতে শেষ দিকে গিয়ে রান কম হওয়ার পেছনে টানা উইকেটে খেলানো, উইকেট পরিশ্রান্ত, ওইটারও একটা ফ্যাক্টর রয়েছে। বাংলাদেশের বিবেচনায় আমি মনে করি যে সিলেটে যথেষ্ট ভালো উইকেটে, যথেষ্ট টি-20 সুলভ উইকেটেই আসলে খেলা হয়েছে। এইটাও আমাদেরকে আসলে গোয়িং ফরওয়ার্ড আমাদেরকে হেল্প করবে বলে আমার কাছে মনে হয়। ৩ নাম্বার, শুধুমাত্র ক্রিকেটারদের কথা বলছি কেন, এই টুর্নামেন্টের সংশ্লিষ্ট যারা রয়েছেন সবই তো আসলে বাংলাদেশের। ধরেন হচ্ছে গিয়ে প্রত্যেকটা টিমের কোচ হচ্ছে গিয়ে বাংলাদেশের কোচ। চ্যাম্পিয়ন হয়েছে যে রংপুর বিভাগ, তাদের কোচ সাইফুল ইসলাম, আমাদের সাইফুল ভাই, তিনি বাংলাদেশের সাবেক পেসার ছিলেন, তিনি এখানে চ্যাম্পিয়নশিপের স্বাদ পেয়েছেন। আমাদের কোচদের গ্রুমিং এর ক্ষেত্রে, দেশি কোচদের গ্রুমিং এর ক্ষেত্রে টুর্নামেন্টটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। দেশি কোচ, দেশি ফিজিও, দেশীয় ট্রেনার, ইনফ্যাক্ট আপনি যদি চিন্তা করেন যে দেশীয় সব ধারাভাষ্যকার, প্রোডাকশন দেশের, তো সবকিছু মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটের ওভারঅল উন্নতির জন্য আমি মনে করি যে এই টুর্নামেন্টটা খুবই খুবই আসলে গুরুত্বপূর্ণ। ৪ নম্বর, মানে ৩টা তো বললাম এই ফ্যাক্টর, আর যদি হচ্ছে আমি ক্রিকেটারদের হিসাবটা করি আলাদা করে, সেইখানটাতে হচ্ছে গিয়ে আমি একটু জোড়ায় জোড়ায় যদি বলি, ধরেন ৪ নাম্বারটার মধ্যে আমি এইখানটাতে জিসান আলম এবং হাবিবুর রহমান সোহান, এই দুজনকে ধরেন একটা ক্যাটাগরিতে রাখছি। সেটা কি? সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটের নেক্সট বিগ থিং হওয়ার ক্ষমতাটা তাদের রয়েছে, সেইটা তারা এখানে দেখিয়েছেন। ধরেন জিসান আলম, তিনি টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ৫২ বলে সেঞ্চুরি করেছেন। এরপরে আরো একটা ম্যাচে ৪৮ বলে ৭৩ রানের ইনিংস রয়েছে, ৩২ বলে ৬০ রানের ইনিংস রয়েছে। তার টুর্নামেন্টে ২২টা ছক্কা মেরেছেন, তার মধ্যে ওই সেঞ্চুরির এক ইনিংসেই 10টা ছক্কা মেরেছেন। এখানে তামিম ইকবাল এবং নাজমুল হোসেন শান্তনুর বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান যিনি এক ইনিংসে 10টা ছক্কা মেরেছেন। সো এইখান থেকে জিসান আলম সামনের বিপিএলটার জন্য তার প্রিপারেশনটা যেমন খুব ভালো হয়েছে, বাংলাদেশও ভবিষ্যতে একজন ভালো মানে টি-20 ব্যাটসম্যান, প্রপার টি-20 ব্যাটসম্যানের দিকে পাওয়ার আসার যে জায়গাটা করতে পারে। হাবিবুর রহমান সোহান, তিনি জিসান আলম কিন্তু টুর্নামেন্টের হাইয়েস্ট রান গেটারদের তালিকায় 2 নম্বরে রয়েছেন। 7 ম্যাচ খেলে তিনি
81 রান করেছেন এবং তার স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে 158, যেটা খুব গুরুত্বপূর্ণ। হাবিবুর রহমান সোনের কথা বলছিলাম, তার স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে 160। তিনি কিন্তু পুরো যে এখানটাতে রান গেটারদের তালিকায় তিনিও 4 নম্বরে রয়েছেন। 7 ম্যাচে 259 রান তিনি করেছেন, একটাই মাত্র তার 50+ ইনিংস, কিন্তু প্রায় প্রতি ইনিংসে ওই 25, 30, 40 রানে যে ইনিংসগুলো খেলেছেন না, সেটা টিমকে একটা গুড স্টার্ট এনে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে এবং প্রপার টি20 ব্যাটসম্যান তিনিও আসলে হয়ে উঠতে পারেন। 160 স্ট্রাইক রেটে যখন ব্যাটিং করছেন, স্ট্যান্ডার্ডটা আমাদের আরেকটু বেড়ে যাওয়ার দিকেই আমরা যাচ্ছি। সো এদেরকে যদি আমরা একটা ক্যাটাগরিতে রাখি, তারপরে ধরেন হচ্ছে কি আমি 5 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে কি যে আরো ইয়াং, ধরেন হচ্ছে কি এখানে এইবারের আমাদের আন্ডার-19 এশিয়া কাপ উইনিং টিমের যিনি ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম, কিংবা গতবার যিনি আন্ডার-19 এশিয়া কাপ উইনিং টিমের ক্যাপ্টেন ছিলেন মাহফুজুর রহমান রাব্বি, এই দুজনকে ধরেন এক ক্যাটাগরিতে রাখছি। তারা আন্ডার-19 থেকে ন্যাশনাল টিম, এই লাভটা তো আসলে অনেক বড় লাভ। বাংলাদেশের এই জায়গাটাতে একটা খামতির জায়গা রয়েছে, আমাদের আন্ডার-19 পর্যায়ে ক্রিকেটাররা ভালো খেলেন কিন্তু পরবর্তীতে এসে সেইটার সঙ্গে খুব একটা মানিয়ে নিতে পারেন না। সো তা এইরকম প্লেয়ারদের জন্য কিন্তু এই টুর্নামেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। ধরেন আমাদের এইবারের যিনি ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম, তিনিও এই টুর্নামেন্টে এনসিএল টি20 এই টুর্নামেন্টটাতে তিনিও হাইয়েস্ট রান গেটারদের তালিকাতে টপ 5-এই তিনি রয়েছেন। তিনি এখানটাতে 9 ম্যাচে 237 রান করেছেন, 2টা 50 তিনি মেরেছেন, 136 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। সো তার জন্য মানে তিনি এখনই ন্যাশনাল টিমের জন্য প্রস্তুত সেটা না, কিন্তু তার জন্য তো এটা খুব গুরুত্বপূর্ণ না। কিংবা ধরেন মাহফুজুর রহমান রাব্বি, আমাদের আগে যিনি আন্ডার-19 ক্যাপ্টেন ছিলেন, তারও এখানে আমি দেখছি যে একটা খুব ভালো ইনিংস তার ছিল, 82 রানের 59 বলে 60 বলে এরকম একটা 82 রানের একটা ইনিংস ছিল। সো তার জন্য, তার মতো ক্রিকেটারদের জন্য এটা আসলে গুরুত্বপূর্ণ। আবার ধরেন হচ্ছে গিয়ে ওই যে সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার যিনি ছিলেন, 17 উইকেট নিয়ে চট্টগ্রামের এখানে হচ্ছে গিয়ে পেস বোলার শরীফ, তার ক্ষেত্রেও এই কথাটা আসলে বলা যেতে পারে। সো তাদেরকে আমি আসলে একটা ক্যাটাগরিতে রাখছি নাম্বার 5। ধরেন নাম্বার 6, এইখানটাতে এমন ক্রিকেটার যারা হচ্ছে ন্যাশনাল টিমের রাডার থেকে ছিটকে পড়েছেন, ন্যাশনাল টিমের রাডারে তারা নেই। কে? লেটসে হচ্ছে গিয়ে আবু হায়দার রনি। আবু হায়দার রনি ন্যাশনাল টিমে একসময় খেলেছেন, বিপিএলেই খুব ভালো করে তিনি ন্যাশনাল টিমে এসেছিলেন, কিন্তু খুব বেশি দিন তিনি ন্যাশনাল টিমে খেলতে পারেননি, প্রত্যাশাটাও মেটাতে পারেননি। এইবারের টুর্নামেন্টে তিনি কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন, 10 ম্যাচে 13টা উইকেট পেয়েছেন, 123 রান করেছেন, সেটাও 160+ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। ফলে তার জন্য কি একটা নতুন আশার জায়গাটা এখানে তৈরি হচ্ছে না? আবার ধরেন প্লেয়ার্স লাইক নাইম শেখ, মানে আমি এই দুজনকে আবার এক ক্যাটাগরিতে রাখছি। প্লেয়ার্স লাইক নাইম শেখ, তিনি তো ওই টুর্নামেন্টের হাইয়েস্ট রান গেটার, তিনি 10 ম্যাচ খেলে 316 রান করেছেন। স্ট্রাইক রেটটা নিয়ে তিনি ন্যাশনাল টিমে একসময় কিন্তু খুব রেগুলার ওপেনার ছিলেন এবং একটা দীর্ঘ সময় ধরেই সেটা ছিলেন, 1-1.5 বছর ধরে তিনি বাংলাদেশের নাম্বার 1 ওপেনার ছিলেন। স্ট্রাইক রেট নিয়ে তার কোয়েশ্চেন ছিল, সেই জায়গাটাতেও যে তিনি কাজ করছেন তার একটা প্রমাণ হচ্ছে গিয়ে এই টুর্নামেন্টে তিনি রান করেছেন 135 ওই স্ট্রাইক রেটে। ফলে নাইম শেখ ফাইনালে গিয়ে যদি 0 রান আউট হয়েছেন, কিন্তু তার এই ব্যাটিংটা বা এই টুর্নামেন্টের তার কনফিডেন্সটা আবার তাকে জাতীয় দলে ফেরার ক্ষেত্রে ওই কনফিডেন্সের জায়গাটাতে দিবে। এইখানটাতে ধরেন প্লেয়ার্স লাইক রাকিবুল হাসান কিংবা আলিস আল ইসলাম, যারা ন্যাশনাল টিমে চান্স পেয়েছেন, আবার মানে ওইরকম দু একটা ম্যাচ খেলেছেন, খেলতে পারেনি, আলিস তো আসলে ইনজুরির কারণে খেলতেই পারেনি, তাদেরকে অবশ্য আগের ক্যাটাগরিতেও রাখা যায়। এদের জন্যও কিন্তু এই টুর্নামেন্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং নাম্বার 7 যেটা অ্যাড করেছে আমাদের এখানটাতে, সেটা হচ্ছে অভিজ্ঞ ক্রিকেটারদের কথা। ধরেন প্লেয়ার্স লাইক তামিম ইকবাল। তামিম এই টুর্নামেন্টে তো অনেকদিন পর, 7 মাস পর তিনি কম্পিটিটিভ ক্রিকেটে ফিরেছেন, 4টা ম্যাচ খেলেছেন, তার মধ্যে 2টা তার খুব ভালো ইনিংস রয়েছে, 33 বলে 65 রানের ইনিংস রয়েছে, 54 বলে 91 রানের ইনিংস রয়েছে। ফলে সামনের বিপিএলকে মাথায় রাখলে তার এই জায়গাটা থেকে তিনি খুব কনফিডেন্স নিয়ে সামনের বিপিএলটা খেলা শুরু করবেন। মুশফিকুর রহিমের ক্ষেত্রে বলা যায় তিনি ইনজুরিতে ছিলেন, ইনজুরি থেকে ফেরার পরে তিনি এই টুর্নামেন্টেই তিনি ফিরছেন এবং সেইখানটাতে 2টাই ম্যাচ খেলেছেন, তার মধ্যে একটাতে তার 46 রানের ইনিংস রয়েছে, উইচ ইজ কোয়াইট গুড। এখন ধরেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা ন্যাশনাল টিমে টি20তে আর খেলবেন না। এখন টি20তে আর খেলবেন না বলে কি তারা দেশের ক্রিকেটে ভ্যালুয়েট করতে পারবেন না? অবশ্যই ভ্যালুয়েট করবেন। এবং সেইখানটাতে ধরেন প্লেয়ার্স লাইক আলাউদ্দিন বাবু, যিনি টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট টেকার, 19টা উইকেট পেয়েছেন, 33 বছর বয়স হয়ে গেছে, কখনো ন্যাশনাল টিমে কল আপ পাননি, কিন্তু মানে খেলেননি, তিনি খেলার সুযোগ পাননি, কিন্তু ধরেন তিনি আর ক্যারিয়ারে কখনোই সুযোগও পেলেন না। কিন্তু এই ডোমেস্টিক ক্রিকেটের এই জায়গাটাতে আরো কম্পিটিটিভ করার ক্ষেত্রে তাদের কি গুরুত্ব রয়েছে না? তাদেরকে অবদান রয়েছে না? অবদানের জায়গাটা কিন্তু অবশ্যই আছে বলে আমার কাছে মনে হয়, সেই জন্য এই টুর্নামেন্টের গুরুত্বটা রয়েছে। আবার ধরেন হচ্ছে কি আমাদের ন্যাশনাল টিমের ক্ষেত্রে আমি মুশফিকের কথা বলছিলাম, ইনজুরি থেকে সেরে উঠে এই টুর্নামেন্টে খেলছেন। নাজমুল হোসেন শান্ত তো ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজে যেতেই পারেনি, তিনিও তো এই টুর্নামেন্ট দিয়ে কম্পিটিটিভ ক্রিকেটে ফিরেছেন এবং সেইখানটাতে তার 2টা খুব ভালো ইনিংস রয়েছে, একটা 80 রানের, একটা 78 রানের ভালো ইনিংস রয়েছে। তাওহিদ হৃদয় 3টে ইনিংস খেলেছেন, তার মধ্যেও একটা 50 বলে 69 রানের একটা ভালো ইনিংস তারও আসলে রয়েছে।
তাহলে এই যে আমাদের এনসিএল টি20টা গেল, যে এটার ফাইনালটা আসলে ভালো হয়নি, কিন্তু তারপরেও গিয়ে এইখানটাতে আমরা যেটা বললাম যে 7টা যে প্রাপ্তির জায়গা, নাম্বার 1 দেশি ক্রিকেটারদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, শুধু দেশি ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্ট। 2 হচ্ছে গিয়ে ভালো উইকেটে খেলা। 3 হচ্ছে শুধু দেশি ক্রিকেটার না, দেশি কোচ, ফিজিও, ট্রেনার, ধারাভাষ্যকার, প্রোডাকশন সবকিছু মিলে গুরুত্বপূর্ণ। 4 নম্বরের ওইখানটাতে ধরেন আমি রেখেছি হচ্ছে গিয়ে প্লেয়ার্স লাইক জিসান কিংবা সোহান, যারা নেক্সট বিগ থিং হতে পারে। 5 নম্বরে ধরেন রেখেছি যে আজিজুল হাকিম, তামিম, অথবা হচ্ছে গিয়ে মাহফুজুর রহমান রাব্বি, আন্ডার 19-এর আমাদের ক্রিকেটাররা রিসেন্ট পাস্টে বা প্রেজেন্টের যারা রয়েছেন। নাম্বার 6-এ এইখানটা থেকে যারা ন্যাশনাল টিম থেকে একটু বাইরে চলে গেছেন, হিসাবের বাইরে, রাডার বাইরে চলে গেছেন, নাইম শেখ, তারপরে হচ্ছে গিয়ে এইখানটাতে আবু হায়দার রানের কথা বলছি। এবং নাম্বার 7 হচ্ছে গিয়ে আমাদের অভিজ্ঞ ক্রিকেটাররা, এবং সেইখানটা থেকে হচ্ছে গিয়ে ইনজুরি থেকে ফেরা ক্রিকেটাররাও রয়েছেন। সো এনসিএল টি20-র প্রথম আসরটার ফাইনালটা জমজমাট না হলো বা শেষ দিকে গিয়ে রান না হলো, আমি মনে করি যে এইটা একটা গ্র্যান্ড সাকসেস এবং বাংলাদেশ ক্রিকেটে এইটা একটা খুব ভালো এডিশন। নেক্সট ইয়ার থেকে এইটা ফিক্সারটা বাংলাদেশ ক্রিকেটের সবসময় সংযুক্ত থাকা উচিত, যদি সম্ভব হয়। সম্ভাবনার জায়গাটা তো সবসময় থাকে, আরও বেশি টুর্নামেন্টেও আমাদের এইখানটাতে ডোমেস্টিক ক্যালেন্ডারে অ্যাড করা উচিত বলে আমার কাছে অন্তত মনে হয়। তো আপনিও কি মনে করছেন যে এই 7টা আমাদের ক্রিকেটের জন্য, যে 7টা ফ্যাক্টর কথা বললাম, এটা খুব বড় এডিশন, এবং আরও কিছু কি আমি মিস করলাম কিনা সেটাও আপনি মনে করিয়ে দিতে পারেন?